নমস্কার। আমি বিপ্লব ঘোষ বলছি। হ্যাঁ মলয়দা, প্রণাম আমার। আপনি দেখছেন আমার সৌভাগ্য যে আপনার মতো মানুষের কে আমি সম্বন্ধে কিছু বলতে পারছি। আপনার মতো কিংবদন্তি মানুষ। আম, আমার সমস্ত ভুল ক্ষমা করে দেবেন, কারণ আমি এক সমুদ্রের মাঝখানে বসে পড়েছি। কোথায় কূল আমি জানি না। একটু সাঁতার কেটে বাঁচবার চেষ্টা করব। না, আপনার সম্বন্ধে বলার মতো ধৃষ্টতা আমার নেই। আমি কিছুই জানি না। যতটুকু পারছি একটু বলার চেষ্টা করব। আম, যা ভুল হবে সব আপনি ক্ষমা করবেন। আজকের এই কবিতা গল্প অনুষ্ঠানে 35তম অনুষ্ঠান। এর আগে অনেকেই সম্বন্ধে বলেছি। আমি এরম একজন মানুষ, মলয় রায়চৌধুরী, যার 29/10/1939 সালে যার পাটনায় জন্ম হয়েছিল। তিনি, তার এখন 80-81 বছর প্রায় বয়স তার, এখনও বেশ কর্মঠ। তিনি নিজেই এখন অনেক কাজ নিজেই করেন। তা সেই মানুষ সম্বন্ধে অনেকে আপনারা জানেন, কিন্তু আজকের এই প্রজন্মের অনেকেই আবার জানেন না। তা আমার অনেক সৌভাগ্য যে এরম একটা মানুষের কথা আমরা তো আগে কিছু পড়েছি, কিছু তো শুনেছি, কিন্তু আমার কোনোদিনই তাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, কথা বলার সৌভাগ্য হয়নি। কিন্তু আমাকে জয়িতা আর এদিকে অনেক এরা বলেছে যে মলয় রায়চৌধুরীর সম্বন্ধে আপনি একটু বলবেন। তা আমার খুব ভালো লাগছে যে মলয়বাবুর সাথে, মানে মলয়দাই বলছি, তার সাথে অনেকক্ষণ কথা বলেছি। তা বুঝতে পেরেছি যে তার সম্বন্ধে বলতে গেলে মানে কয়েকদিন বলতে হবে, মানে বললেও হবে না, কিছুই বলা হবে না। তবু আমি যতটুকু পারছি বলছি। আজকের এই বাংলার যে মানুষেরা মলয়দাকে অনেকেই যারা পড়েছেন তার বই, তাদের কথা বলছি না। যারা তার বই পড়েননি তাদের প্রত্যেকে কে বলবো যে মলয় রায়চৌধুরীর বই পড়ুন। প্রতিভাসে তার অনেক বই আছে, অন্যান্য অনেক পাবলিশারের কাছে তার বই প্রকাশ হয়েছে। আমি প্রথমে তার কথা একটু বলি যে মলয় রায়চৌধুরী একধারে কবি, সাহিত্যিক, উপন্যাসিক, প্রাবন্ধিক, ফটোগ্রাফার, চিত্রশিল্পী, যত যা আছে সব ওনার মধ্যে আমরা দেখেছি। তা এখন এই মলয় রায়চৌধুরী বোম্বেতে আছেন, বহুদিন ধরেই বোম্বেতে আছেন। তা তিনি পাটনায় জন্মেছিলেন। তিনি কলকাতার সুতানুটি গোবিন্দপুর জমিদার বংশের সাবর্ণ চৌধুরীর বংশের লোক আর কি। তবু তিনি অনেক কষ্ট অভাবের মধ্যে দিয়ে তার জীবন গেছে। তারপরে পাটনায় গিয়ে তিনি পড়াশোনা করলেন। তারপরে তিনি এই হাংরি জেনারেশন বা হাংরিয়ালিস্ট সাহিত্য আন্দোলনে উদ্বুদ্ধ করেন। পাটনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপর রিজার্ভ ব্যাংকে চাকরি করেন। তারপরে কলকাতায় এসে এই হাংরি জেনারেশনের সাহিত্য আন্দোলন 1961 থেকে 65 সূচনা নেতৃত্ব প্রদান করেন উনি। বলতে গেলে এই সাহিত্য আন্দোলনের জনক কবি আমাদের মলয় রায়চৌধুরীর দাদা সমীর রায়চৌধুরী। তারপরে কবি দেবী রায়, শক্তি চট্টোপাধ্যায় ছিলেন। তা আমি প্রথমেই বলে রাখি যে মলয় রায়চৌধুরীর কথা বলতে বলতে আমি আগেই বলেছি যে আমি মাঝ সমুদ্রে কিন্তু আমাকে ফেলে দেওয়া হয়েছে আর কি, আমি নিজেই নিজেকে ফেলেছি আর কি। আমি এদিক ওদিক করে বলতে যাব, কেন তার নাগাল পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার মানে অনেক এলোমেলো হবে। আমি তবুও বলছি এই কারণে যে আজকের দিনে যারা লেখালেখি করেন, কবিতা, উপন্যাস, সাহিত্য, ভাস্কর্য, চিত্রশিল্পী, যে কিছুই হোক,
তারা মলয় রায়চৌধুরীর লেখা পড়ুন, তার অনেক অনেক মানে তার বই, কত বই আছে সে শেষ করা যাবে না, হয়তো 200-250 বই তার আছে। তা আমি তার সম্বন্ধে একটু এদিক ওদিক করে বলবো, তারপরে আমি তার কবিতা কতগুলো পড়বো আর কি। আপনারা একটু মন দিয়ে শুনবেন এই মলয় রায়চৌধুরীর কথা, এবং আমার মলয় রায়চৌধুরী নিজেও বোম্বে থেকে দেখছেন, আমার খুব ভালো লাগছে। আমি অনুষ্ঠানটাকে চেষ্টা করছি কিছুটা আপনাদের কাছে পৌঁছে দিতে, ওনার কথা যারা জানেন না বিশেষ করে তাদের কাছে। তা যেটা বলছিলাম, এই হাংরি শব্দটি হচ্ছে ইংরেজ কবি জিওফ্রে চসারের ইন দ্য সোর হাংরি বাক্যটি থেকে মলয় রায়চৌধুরী পেয়েছিলেন তখন 1961 সাল। তিনি দুটি লেখা নিয়ে তখন কাজ করছিলেন। তার মনে হয়েছিল যে স্বদেশী আন্দোলনের সময় জাতীয়তাবাদী নেতারা যে সুখী সমৃদ্ধ উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তা টকে গিয়ে পচতে শুরু করেছে। তাদের এটা মনে হয়েছিল যে হাংরির এই আন্দোলনটা হওয়ার আগে কেন এই হাংরি আন্দোলনটা হলো সেটা আমি বলবার চেষ্টা করছি আপনাদের। আপনারা কিন্তু তার প্রচুর বই আছে, আপনারা কিন্তু সেগুলো পড়বেন, জানবেন যে ওই সময় কি একটা অসাধারণ জিনিস আন্দোলন তারা করেছিলেন। তা সেই থেকে তখন অসওয়াল্ড স্পেংলারের লেখা দ্য ডেক্লাইন অফ দ্য ওয়েস্ট থেকে পড়ে গড়ে তোলেন এই আন্দোলনের দার্শনিক ধারণা। তাই স্পেংলার বলেছিলেন যে একটি সংস্কৃতির ইতিহাস কেবল একটি সরলরেখায় বরাবর যায় না, বিভিন্ন দিকে প্রসারিত হয়, তা হলো জৈব প্রক্রিয়া। সেই জন্য কোন দিকে যে বাঁক নেবে তা বলা যায় না। তখন তার মনে হয়েছিল, এই মলয় রায়চৌধুরী বিশেষ করে তাদের মনে হয়েছিল যে একটা আন্দোলনের প্রয়োজন আছে। আপনারা একটু মন দিয়ে শুনবেন যে কেন এই আন্দোলনটা হয়েছিল। যেহেতু সাবর্ণদের বংশজ ওনারা ছিলেন, সেই জন্য তার অনেক সুবিধে হয়েছিল যে তখন তিনি দেবী রায়, দাদা সমীর রায়চৌধুরী, দাদার বন্ধু শক্তি চট্টোপাধ্যায় তার এই আইডিয়াটা বলেন এবং প্রস্তাব দেন যে হাংরি নামে আমরা একটা আন্দোলন করব। কেন আন্দোলনটা করব তার আগে বলেছি যে তাদের মনে হয়েছিল যে তাদের এই ব্যাপারটা যেন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে এই সংস্কৃতিটা। তখন শক্তি চট্টোপাধ্যায় 2-3 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি ওনার দাদা সমীর রায়চৌধুরীর চাইবাসার বাড়িতে, আমরা অনেক লেখালেখিতে সুনীল শক্তির অনেক কবিতা লেখালেখিতে এই চাইবাসার গল্প আমরা শুনেছি। এই চাইবাসাতে তাদের অনেক ক্রিয়া কর্মকাণ্ড, তাদের অনেক বহেমিয়ান লাইফ, তাদের অনেক জীবনযাপন তারা ওখানে কীভাবে করেছেন তাদের কবিতায় আমরা দেখেছি। সেই চাইবাসার বাড়ি কিন্তু মলয় রায়চৌধুরীর দাদা সমীর রায়চৌধুরীর বাড়িতে ওরা শক্তি চট্টোপাধ্যায় থাকতেন। সে নিমনি নামে এক সাঁওতাল হো অধ্যুষিত গ্রামের পাহাড় টিলার উপরে সেই বাড়ি। সেখানে অনেক তরুণ শিল্পী সাহিত্যিকদের আড্ডা হতো এবং 1961 সাল থেকে 1962 সালে কয়েক মাস বুলেটিনে প্রকাশ হয়। তার মূল কথা ছিল একটি সংস্কৃতির অবসান সেই সময় আরম্ভ হয় যখন তার নিজের সৃজন ক্ষমতা ফুরিয়ে গিয়ে তা বাইরে থেকে যা পায় তাই আত্মসাৎ করতে থাকে, খেতে থাকে, তার ক্ষুধা তৃপ্তিহীন। এই আন্দোলনটা কেন হয়েছিল, কেন তারা মলয় রায়চৌধুরীরা মনে করেছিলেন যে একটা আন্দোলন করার দরকার, সেই কথাগুলো আমি বলতে যাচ্ছি। মলয় রায়চৌধুরী প্রচুর কাজ করেছেন, তার কাজ মানে তার সীমা পরিসীমা নেই। এখনও তিনি এই 80-81 বছর বয়সে রাত দিন লেখালেখি করছেন, কাজ করে যাচ্ছেন, অদম্য তার শক্তি করে যাচ্ছেন। কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক প্রচুর অনুবাদ করেছেন। নোবেলজয়ী সাহিত্যিক অক্টাভিও পাজ
মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, আরও অনেকে তার সঙ্গে এই মলয় রায়চৌধুরীর সাথে যোগাযোগ করেছিলেন। সে সময় তার রচনার উপর প্রচুর গবেষণা হয়েছে। তার রচনার উপর এমফিল, পিএইচডি এসব গবেষণার কাজ হয়েছে। আমাদের এই কিংবদন্তি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, সব ফটোগ্রাফার, চিত্রশিল্পী মলয় রায়চৌধুরীর ওপরে। তা উনি আমায় বলেছেন কিছুই তো পড়াশোনা করতে তেমন পারিনি। তা আমি বললাম যে আপনি পড়াশোনা করতে পারেননি বলছেন তেমন, তাহলে এই আপনার লেখার উপর সারা পৃথিবীতে এত রিসার্চ হচ্ছে, হচ্ছে, তাহলে আমরা কেউই পড়াশোনা করিনি। আপনি যদি না করে থাকেন তাহলে কেউই তাহলে পড়াশোনা করেনি। তা তিনি একমাত্র সাহিত্যিক, আমি যদ্দূর জানি একমাত্র সাহিত্যিক যে 2004 সালে ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করেননি। মলয় রায়চৌধুরী তিনি প্রত্যাখ্যান করেছিলেন, গ্রহণ করেননি সাহিত্য একাডেমি পুরস্কার 2004 সালে। আগেই বলেছি তার কাব্যগ্রন্থ, তার লেখালেখি মানে আপনারা গুগল সার্চ করবেন, নেট সার্চ করবেন, দেখতে পাবেন। আমি অত বলতে গেলে তার শেষ হবে না। তবুও তার শয়তানের মুখ কাব্যগ্রন্থ, দীর্ঘ কবিতা, অমীমাংসিত, জখম, হাতছানি, ছত্রখান, যা লাগবে বলবেন, এই সব অসংখ্য অসংখ্য তার লেখা পড়লেই বুঝতে পারবেন যে কত পাণ্ডিত্য, কত পড়াশোনা থাকলে যে তিনি এসব লিখেছেন, এখনও লিখে যাচ্ছেন। আপনারা দয়া করে তার এই হাংরি আন্দোলনের ব্যাপার, মলয় রায়চৌধুরীর লেখালেখিগুলো আপনারা খোঁজ করবেন। প্রতিবাসের কাছে অনেক বই আছে, আরও বিভিন্ন পাবলিশারের কাছে আপনারা খোঁজ করলে পাবেন। জানুন এই হাংরি আন্দোলন সম্বন্ধে, মলয় রায়চৌধুরীর সম্বন্ধে। তার লেখালেখি পড়লে তার কিছু যায় আসবে না, কিন্তু আপনারা যারা আমরা যদি পড়ি, জানি, তাহলে আমরা কিন্তু কিছুটা জানতে পারবো সেই ইতিহাস, যে ইতিহাস কিন্তু কোনোদিন মুছবে না। আমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমার মতন মূর্খের বুঝতেও খুব অসুবিধে। যে উনি যেরকম বলেছেন, আমি একটা প্রশ্ন করেছিলাম ওনাকে যে এই যে হাংরি আন্দোলন থেমে গেল, তা আপনাদের কি মনে হয়েছিল এটা ভুল হয়েছিল? তখন উনি বলেছেন যে না, ভুল কেন হবে, ভুল কিছু হয় না, কোনো কাজেরই ভুল হয় না। তা বলেছিলেন যে সমাজ ভিতরে ভিতরে তৈরি হয়। তা ওনার সাথে পরে আমি আলোচনা করব যে বলছে সমাজ যখন কিছু ঘটে, যেন হঠাৎ কিছু ঘটে যায় না, তার মধ্যে একটা অঙ্কুর তৈরি হয়, সেটা তারপরে হ্যাঁ, একটু ডিস্টার্ব হলো আর কি, একটা ফোন এসছিল। তো যেটা বলছিলাম যে উনি তখন বললেন যে ধরুন আজকে যে দেশে যে এত ধর্ম নিয়ে এত কিছু ব্যাপার, এত কিছু ঘটছে, এরও কিন্তু হঠাৎ করে কিছু হয়নি। এগুলো সমস্ত কিন্তু জানবেন পৃথিবীতে যা কিছু ঘটে সেটা কিন্তু হঠাৎ হঠাৎ করে কিছু ঘটে না, তার কিন্তু একটা জন্ম হয়, কোথাও না কোথাও জন্ম হয়। তারপরে ভুল ভ্রান্তি মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক, তা সেটা ভালো মন্দ হয়, তবে কোনো কাজেই কিন্তু ভুল নয়। সেই উনি বললেন যে না, এটা ভুল হয়নি। তা সেটা আপনাদের জানালাম যে ওনার যে কথাটা। তা এবার যেটা বলছিলাম যে যারা হাংরি আন্দোলন নিয়ে যারা জানতে চান, পড়তে চান, তারা হাংরি আন্দোলনের কাব্যদর্শন দেবী রায় লিখেছেন, সেটাও পড়বেন। আমি তার কবিতা পড়ার আগে আমি কতগুলো কথা তার সম্বন্ধে আমি বলবো আর কি, যে সেগুলো আমি বলতে বলতে যাই আর কি। যে বাংলা সাহিত্যে স্থিরাবস্থা ভাঙার
বারবার একটা ডিস্টার্ব হচ্ছে। বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে নানা রকম ইস্তেহার প্রকাশের মাধ্যমে শিল্প সাহিত্যের যে একমাত্র আন্দোলন, মানে ক্ষুধার্ত আন্দোলনকে তারা হাংরি শব্দটি গ্রহণ করেন। আহ, উম, তা সেই মানে তারাই হাংরি শব্দটি গ্রহণ করেন। এর সূত্রপাত কারণ সমীর রায়চৌধুরী, তার ভাই মলয় রায়চৌধুরী, শক্তি আর দেবী রায় 1965-তে এই এই হাংরি আন্দোলনটা কিন্তু শেষ হয়। আবার চেষ্টা হয়, কিন্তু তার হয়নি। আচ্ছা, এইবার এই প্রসঙ্গে একটু বলি আর কি, যে এটা না বললেও হতো, তবুও বলছি আর কি, যে আমরা একটা সৃজিত মুখার্জি একটা সিনেমা দেখেছিলাম 22শে শ্রাবণ। সেখানে গৌতম ঘোষ একটা অভিনয় করেছিল, কবির ভূমিকা অভিনয় করেছিল। সেইটা কিন্তু অনেকটা ওই নিবারণ চক্রবর্তীর ভূমিকা অভিনয় করেছিলেন, যে একটা উদ্যত অহংকারী খ্যাপাটের ভূমিকায়, যে সমাজের সিস্টেম নিয়ে বললেন, যে একটা পচে যাওয়া সিস্টেম, প্রত্যেকটা মানুষ পচে যাওয়া, কয়েকটা লাশ ঘুরে বেড়াচ্ছে, এসব কথাগুলো ছিল আর কি। তখন ওই হাংরিয়ালিস্ট কবি শক্তি লিখেছিলেন, শক্তি চট্টোপাধ্যায় তখন লিখেছিলেন, কবিতা ভাতের মতো কেন লোকে নিতেই পারছে না, যুদ্ধ বন্ধ হলে নেবে, ভিখারিও কবিতা বুঝেছে, তবে কেন বুঝবে না হে অধ্যাপক মুখ্যমন্ত্রী সেন। এটাই তখনকার মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে নিয়ে এটা লেখা হয়েছিল। তাই এইবার কেন এই হাংরি আন্দোলনটা এলো আমি একটু বলবার চেষ্টা করেছি, কিন্তু এর শিকড়টা কিন্তু অন্য জায়গায় ছিল এই হাংরি আন্দোলনটা হওয়ার। আমেরিকার বিট জেনারেশন আর ব্রিটেনের অ্যাংরি ইয়াং ম্যান গোষ্ঠীর লেখকরা মূলধারার সাহিত্য সংস্কৃতিকে আঘাত হেনে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছিল। সেই সব ভেবে এখানে এই মলয় রায়চৌধুরীরা এই আন্দোলন শুরু করেন। মানে আমি আবার বলছি, আমেরিকার বিট জেনারেশন আর ব্রিটেনের অ্যাংরি ইয়াংম্যান গোষ্ঠীর লেখকরা মূলধারার সাহিত্য সংস্কৃতির আঘাত হেনে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছিল। সেই সব ভেবে এখানে এই মলয় রায়চৌধুরীরা এই আন্দোলন শুরু করেন। তারা প্রথমে কবিতার ইস্তাহারে লিখলেন, শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবিতা সৃষ্টির প্রথম শর্ত। আরও তখন বলেছিলেন, এখন কবিতা রচিত হয়, তখন ওই সময় তারা বলছেন আর কি, 1961 সালে এই আন্দোলন করবার সময় তাদের মনে হয়েছিল যে তখন যে কবিতা লেখা হচ্ছে, এখন কবিতা রচিত হয় অর্গাজমের মতো স্বতঃস্ফূর্তিতে। মানে সেই কবিতাটা যেন সে আনন্দ ফুর্তি কথা ভেবে যেন কবিতা রচনা হচ্ছে, তাদের সেই সময় সেটা মনে হয়েছিল। সেই আন্দোলনে 1962-63 সালে বিনয় মজুমদার, সন্দীপন, উৎপল, ফাল্গুনী রায়, শম্ভুরক্ষী, নেহার গুহ, আলোমিত্র, মিহির পাল, সুবিমল বসাক, আরও অনেকে লোক তখন কিন্তু ওই হাংরি আন্দোলনে যোগদান করেছিলেন। এই হাংরি মানে সাহিত্যে ভাব প্রকাশে আমরা জানি ক্ষুধা, সেই সৃষ্টির আকাঙ্ক্ষা আর অদমিত বাসনা পূরণের ক্ষুধা। তাই হাংরি জেনারেশন শব্দটি প্রথমে ব্যবহার করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। এই অবস্থা বুঝতে গেলে সামাজিক অবস্থা বুঝতে হবে। এই দেশভাগ, উদ্বাস্তু পরিবার, কোনো নিরাপত্তা ছিল না। তাই এখন একটা কবিতা যখন লেখা হবে, সে কবিতার মধ্যে যদি যন্ত্রণা, দুঃখ, কষ্ট, অশান্তি এসব যদি না থাকে, সেই যদি খালি স্বতঃস্ফূর্ত ওই আনন্দের ব্যাপারগুলো থাকে, তাহলে সে কবিতা কিন্তু ঠিক কবিতা কিন্তু হয় না। সেটা তারা তখন মনে করেছিলেন। তারা তখন মনে করতেন, আমি কিন্তু ওই সময়কার মানুষগুলো, বিশেষ করে মলয় চৌধুরীর সাথে যারা ছিলেন, তারা এই হাংরি আন্দোলনের সময় তারা কেন আন্দোলনটা করতে এসেছেন, তারা কি ভেবেছিলেন, আমি তাদের কথা বলছি, আমি কিন্তু আমার কোনো কথা বলছি না। তারা তখন কেন ভেবেছিলেন, কেন এই আন্দোলন হয়েছিল, সেই সবগুলো বলছি আর কি।
হ্যাঁ, জয়িতা বলছো অবন্তিকা একমাত্র কাব্যনাটক যে কল্পনার আকাশ থেকে নেমে এসেছে, একদম মাটিতে, ঘরের মধ্যে, ধুলোর মধ্যে কামলিপ্সা, বেদনা সব কিছু নিয়ে অবন্তিকা এক বাস্তব নারী হয়ে উঠতে পেরেছে। আপনাদের জানাই যে আজকের এই অনুষ্ঠানটা করার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু জয়িতা ভট্টাচার্যের। জয়িতার সাথে মলয়দার অনেক দিনের একটা সম্পর্ক আছে, তাদের কথাবার্তা স্নেহভাজন। তার কাছ থেকেই আমি ফোন নাম্বারটা নিয়ে এই কথা বলি এবং অনুষ্ঠানটা করতে পারছি। ওই সময় কিন্তু তখন তারা মনে করতেন যে মাইকেল মধুসূদন ও জীবনানন্দ দাশকে তারা শ্রদ্ধা করতেন সবচেয়ে বেশি, আর রবীন্দ্রনাথের গানকে ভালোবাসতেন সবাই। তা জখম একটা তার বিখ্যাত কবিতাতে, আমি পড়ব জখম কবিতাটার অনেকটাই, এখানে একটা জায়গায় লিখেছিলেন যে মানুষের দেওয়া আইনানুগ মৃত্যুদণ্ড পেয়ে কেবল মানুষই মরে যাচ্ছে। তার এই দুটো লাইন জখমে আছে, আমি জখম কবিতা পরে পড়ব। তারপরে কি হলো, এইসবের পিছনে অনেকে লাগলেন, তাদের আন্দোলনের পিছনে অনেকে লাগলেন, যে অনেকে বললেন যে তারা রাত দিন নাকি মদ খেয়ে মাতলামি করে, অনেকে সমকামী, এইসব প্রচার করলো তাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তারা কেউ কিন্তু মাতাল ছিলেন না। ওই কোনো কোনো অনুষ্ঠানে এসে দু এক পেক খেলেন, সেটা তো সবাই খায়, কিন্তু তাদেরকে এইসব বদনাম দিয়ে তাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য হিংসায় হোক বা যে কোনো কারণেই হোক তাদেরকে কিন্তু চেষ্টা হলো, এবং 1965 সালে কিন্তু সেটা ভেঙে দেওয়া হলো আর কি। আমি কবিতা পড়ার আগে আমি আরেকটা জায়গা আমি পড়ছি, তারপরে তার অনেকগুলো কবিতা আমি পড়ব। সেটা হলো এই যে উনি বলছেন, উনি তখন একটা জায়গায় লিখেছেন যে এখন যে কবিতা যে মানুষ এখন কেউ কেনে না, কবির বই কেউ কেনে না, অনেক দিন ধরেই যে সেই কবিতা বিক্রিও হয় না, কবিরা কবিতাই লেখে, তারাই মেলাতে যায়, তারাই নিজেদের মধ্যে দেয়। সেই সময় তিনি এই সব ভেবে তখনই তার মনে হয়েছিল যে পাঠকের মৃত্যু, বিশেষ করে বাঙালি পাঠকের মৃত্যু হয়ে গেছে। সেই লেখার থেকে আমি কিছুটা পাঠ করছি, তারপর আমি কবিতাতে চলে যাব আর কি। পাঠকের মনে হচ্ছে আগেকার কালের কবিতা ভালো ছিল, যা পাঠক স্কুলের পর হয়তো আর পড়েইনি। এবং আজকালকার কবিতা পড়ার মানে হয় না পাঠক আদবে পাঠক নয়, সে পাঠক এ পাঠক নয়। যে পাঠক বলে যে আগেকার মতো সাহিত্য হয় না, উপন্যাস আর হয় না, নাটক হয় না, ভাস্কর্য আর হয় না, সে পাঠক ওই অধপতিত, স্থলিত, চারিত্রিক নিচতায় আক্রান্ত বাঙালি পাঠক। হ্যাঁ, তারা বাঙালি পাঠক। রবীন্দ্রনাথের কোনো পাঠক একাধারে ঘুষখোর, বৈজ্ঞানিক বস্তুবাদী, আবার সেই সঙ্গে গ্রহ নক্ষত্রের প্রকোপ থেকে বাঁচতে নানা পাথর আর মাদুলির ভক্ত। এই জোচ্চুরি এখন মরকের চেহারা নিয়েছে। এখনকার পাঠক যে যেখানেই থাকুক না কেন, আজকে সে অসৎ, কুচুটে, ফাঁকিবাজ, অলস, কামচোর, দলবাজ, দালাল, অসুস্থ। কি করে আশা করা যায় এই লোকগুলো কবিতার পাঠক হবে? কবিতায় ভোগবাদকে প্রশ্রয় দেবার সুযোগ নেই। ভালো করে শুনুন, কবিতায় ভোগবাদকে প্রশ্রয় দেবার সুযোগ নেই। আজকাল কোনো জনসেবার ডিপার্টমেন্টে ঘুষ না খেয়ে কেউ কাজ করে না। একজন ঘুষখোর আর যাই হোক কবিতার পাঠক হতে পারে না। সে ঘুষের টাকায় দামি চিত্রকরদের ছবি কিনবে, ভাস্কর্য কিনবে, স্থপতিকে দিয়ে বাড়ি বানাবে, কিন্তু কবিতা সে কখনই পড়বে না। অর্থাৎ মধ্যবিত্ত ফ্যামিলিতে শোকেসে রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিবেকানন্দ এসব সাজানো থাকবে লোককে দেখাবার জন্য, কিন্তু এখনকার কবিতার গ্রন্থ থাকার কোনো সম্ভাবনা নেই। তারা নামই জানেন না এখনকার কবিদের। আসলে আগেকার কালের মতন মানুষেরা
যেমন চারিত্রিক একটা সততা ছিল, এখনকার সেই সব লোকের মধ্যে একটা চারিত্রিক স্থলন ঘটে গেছে। যারা একসময় সৎ, আদর্শবাদী, আত্মত্যাগী মানুষরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা আন্দোলনে, এদের মধ্যে ছিল কিন্তু সেই পাঠকবর্গ। তারপর দেশভাগ হলো, সুখভোগের দৌড়, সেই দৌড়ে সামিল হলো সমগ্র পাঠকগণ। সেই সব দারুণ কবিতার পাঠক একটি বিরল প্রজাতি হিসাবে বেঁচে রইল। চারিদিকে পাঠকের পচা লাশ ভাসছে, আর আকাশে উঠছে কমার্শিয়াল সাহিত্যের শকুন। কবিতা পড়ে কেউ কেউ বলা উচিত কবিতার পাঠকের মৃত্যু হয়েছে, কবিতা যারা পড়বে তারা আর বেঁচে নেই। কেউ যখন বলে যে আগেকার মতো লেখালেখি নেই, আর বুঝতে হবে সে একজন ধাপ্পাবাজ, কেননা সে নিজেই আগেকার কালের কবিদের সঙ্গে পরিচিত নয়। কবিতার পাঠ কমে আসার কারণ সেহেতু কবিতা নয়, কারণ হলো বাঙালি পাঠকের মৃত্যু। একসময় চণ্ডীদাস, মাইকেল, রবীন্দ্রনাথের সময় স্কুল কলেজে ট্রোলের শিক্ষকদের মাঝে ছিলেন অনেক পাঠক, কারণ তখন আদর্শবাদিতা এবং শিক্ষকতা প্রায় একটি চারিত্রিক স্ফুরণরূপে স্বীকৃত ছিল। তাদের নির্দেশে পাঠকের পরবর্তী প্রজন্ম গড়ে উঠত। এখন যা হচ্ছে না, অধিকাংশ শিক্ষকরা নতি স্বীকার করে বসে আছেন অসৎ উপায়ের কাছে। তারা আজ অমানুষ গড়ার কারিগর। সেই জন্য আজ এই অবস্থা। বাঙালি কবিতা পাঠকের মৃত্যু হয়েছে, এটা তার তখন সেই সময় তিনি লিখেছেন। তা আমি তার সম্বন্ধে একটু যা অল্প যা পারলাম পড়লাম। এবার আমি তার কবিতাতে আসছি। তার কবিতা প্রথম আমি শুরু করব তার বিখ্যাত কবিতা। তার অনেক 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 কবিতা পৃথিবীর বহু দেশে পাঠ হয়েছে। সেই জখম কবিতার কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। তা অনেকে বলেন এই জখম কবিতাটা অ্যালেন গিন্সবার্গের হাউলের সঙ্গে তুলনা করেন অনেকে। তা সেই মলয় রায়চৌধুরী কেরম কবিতা লিখতেন, যাদের এই আন্দোলন করার একটা ব্যাপার এসেছিল যে কবিতা কিন্তু আর সে থাকছে না, ভোগবাদের ব্যাপার হয়ে যাচ্ছে, তারা তখন কিরকম ভাষা ইউজ করতেন, তা সেইটা আপনাদের একটা শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে, শিরোনাম জখম। যারা দেখছেন প্রত্যেককে আমার স্বাগত জানাচ্ছি। মলয়দাকে তো প্রণাম জানিয়েছি। আমার ভুল হলে আমি কোনো এদিক ওদিক উল্টোপাল্টা অনেক ভালো জিনিস হয়তো বলতে পারছি না। বললাম তো আমি সমুদ্রে পড়েছি। তা আমি জখম কবিতাটি একটু শোনাচ্ছি। চাঁদোয়ায় আগুন লাগিয়ে তার নিচে শুয়ে আকাশের উড়ন্ত নীল দেখছি। এখন দুঃখ কষ্টের শুনানি মুলতুবি রেখে জেরা করে নিচ্ছি। হাতের রেখার উপর দিয়ে গ্রামোফোনের পিন চালিয়ে জেনে নিচ্ছি আমার ভবিষ্যৎ। বুকের বাদিকের আর্মেচার পুড়ে গেছে বহুকাল। এখন চোখ জ্বালা করছে মলয়ের কঙ্কাল জ্বালানোর ধোঁয়ায়। আশপাশ দিয়ে ঘন্টায় 99 কিলোমিটার দরে উড়ে যাচ্ছে ঝড়। কবজিতে ঘড়ির কাঁটা রেখে চলে যাচ্ছে সার সার সদ্বিঠাং মানুষের লাভ লোকসানময় দল। একটা চামচিকে অনেক নিচু দিয়ে উড়ে আমাকে ভয় দেখাচ্ছে। ওদিকে ফাঁকা মাঠের মধ্যে সাজানো রয়েছে হাট করে খোলা 80,000 কাঠের দরজা। আমার সামনে সমস্ত দৃশ্য থেবড়ে গেছে দেখতে পাচ্ছি। কারুর সঙ্গে খাপ কাচ্ছে না আমার দেরি হয়ে যাচ্ছে। 16 ডিভিশন কাক আমার হাত পা ধর ঘিরে চক্কর কাটছে 25 বছর। হাড়ের রেলিং জাপটে দাঁড়িয়ে রয়েছে আমারই রক্ত মাংস। মলয়ের গায়ের চামড়া তুলে ফেলে তার ঘাত ঘোতের আত্মাভিমানী ফ্রেস্কো দেখতে পাচ্ছি। শরীরের ভিতর চলছে আয়ুহীন অন্তর্ঘাতী কাঠগোলাপ।
কার্যকলাপ, হোমোগ্লোবিনের টহলদার, আধারের উস্কানিমূলক কাজ চলছে। ফেমিনিস্ট এখন চুপচাপ ভেবে দেখছি আমাকে নিয়ে কি করা যায়। বংশ পরম্পরায় পেয়েছি ৬,০০০ বছরের পালিশ খাওয়া আপতকালীন ক্রূরতা। চামড়ার পুরনো পলেস্তারা চেছে মানুষের বোধহীনতা আমি ফেলে দিচ্ছি। ভাত খেয়ে আচারের পর পরিষ্কার নখগুলোকে কেমন মহানুভব মনে হচ্ছে। আমার হাড়ের ফাঁক ফোকরে গোত্তা মেরে উঠছে গরম গনগনে লু। আমার লাশ আগাগোড়া তল্লাশ করে, হৃৎপিণ্ড না পেয়ে মানুষে যে যার ঘরে ফিরে যাচ্ছে। মানুষ মানুষকে শেখাচ্ছে খুন আর সেবা করবার কায়দা কানুন। শরীর থেকে পড়ে যাওয়া হাত পা তুলিয়ে লাগিয়ে নিয়ে ফিরে যেতে হয়। দুপুরে লালচে হাওয়ায় আমি দু চোখ বুজে শুয়ে আছি। কাঁচা কয়লার গন্ধ ঘোঁট পাকিয়ে উঠছে। দুধে অসংযমী শিরায় 18 নং টোটায় আমার বাবা মার ক্রোমোজোম। আমি এই অবধি পড়লাম, আরও অনেক বড় কবিতাটি আছে। তা আমি হ্যাঁ এখানে বলছি যে প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার পাঠ করে শোনানোর অনুরোধ রইল। প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার যদি পাঠ না করি তাহলে তো আমার এই অনুষ্ঠান করার কোনো মানেই নেই, কারণ বৈদ্যুতিক প্রচণ্ড ছুতার নিয়ে কিছু কথা বলার আছে। আমি প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার নিয়েই আমি বলছি আপনাদের। প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার এই কবিতাটি কি হয়েছিল, কবিতা বলার আগে কি হয়েছিল, এই কবিতাটি নিয়ে কি হয়েছিল সেটা আপনাদের একটু শোনাই। 1964 সালে প্রকাশ হয়। 11 জনের বিরুদ্ধে আদালতে 294 ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাহিত্যে অশ্লীলতা, তরুণদের বিপদগামী মানে 294 ধারায় গ্রেপ্তার করা হয়। শুনছেন, একটা কবিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় 11 জনকে 294 ধারায়। কি সে ধারায়? যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাহিত্যে অশ্লীলতা, তরুণদের বিপদগামী করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। একটা কবিতা, সেই কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার, সেই কবিতাটির নাম। তখন এই মলয় রায়চৌধুরীর পক্ষে কারা ছিলেন? তরুণ সান্যাল ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, জ্যোতির্ময় দত্ত ছিলেন, সত্যজিৎ দত্ত সাক্ষ্য দিয়েছিলেন কোর্টে যখন কেস হয়, মামলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, বিপক্ষে কারা ছিলেন, বিপক্ষে কারা সাক্ষ্য দিয়েছিলেন শুনলে অবাক হয়ে যেত। এই প্রশ্নটা আমি মলয়দাকে করেছিলাম। তা তিনি যা বলেছেন সেটা আমি এখানে আর বলতে চাই না। সেই পক্ষে যারা ছিলেন তাদের নাম বললাম, বিপক্ষে যারা ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। ভাবতে পারছেন, যে শক্তি চট্টোপাধ্যায় তার বাড়িতে 3 বছর প্রায় ছিলেন। এই হাংরি আন্দোলনের জন্য তার অনেক ভূমিকা ছিল, অনেক কাজ মলয়দার পাশে, সমীর রায়চৌধুরীর পাশে তারা থেকে করেছেন। যখন কেস উঠল তখন কিন্তু তাদেরকে যখন গ্রেপ্তার হলো, কেস উঠল, তখন শক্তি চট্টোপাধ্যায় বিপক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। এগুলো ইতিহাস, এগুলো সত্য ইতিহাস, এগুলো সবাইকে জানার দরকার আছে। তবে আরও দিয়েছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, সুভাষ ঘোষ, পবিত্র বল্ল, এরা সাক্ষ্য দিয়েছিলেন। তারপরে যখন নাকি এটা যখন গ্রেপ্তার করা হলো তখন অনেকের চাকরি চলে যায়, অনেকে বদলি হয়। কিন্তু সৌভাগ্য যে 1967 সালে 26শে জুলাই ক্যালকাটা হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয়। এই একটা কবিতাকে নিয়ে, প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটা নিয়ে কি হতে পারে? আমার তো মনে হয় না ভারতবর্ষে আর একটা কবিতা নিয়ে এই জিনিস হয়েছে। আমি জানি না, আমি তো কিছুই জানি না, কিন্তু আমি এটাও যদি আপনারা জানেন বলবেন যে একটা কবিতা নিয়ে মামলা হচ্ছে। 35 মাস একটা কবিতা নিয়ে মামলা হয়েছে। হ্যাঁ, তা সেই মামলাটা হয় 35 মাস ধরে এবং তারপরে সেই কবিতাটির সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং কবিতাটি
ভারতের এবং ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয়। তা আমি প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটি পড়ছি। বলছেন মলয় রায়চৌধুরী ছাড়া অন্য কোনো হ্যাংরি জেনারেশনের কবির কবিতা পাঠ করবেন কি? না, আমি মলয় রায়চৌধুরীর কবিতাই পড়ব, অন্য কারো কবিতা পড়ব না। তার সম্বন্ধে বলতেই আমার মানে অনেক অনেক দিন লাগার কথা। তা বৈদ্যুতিক প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার 90 লাইনের কবিতা, আমি 90 লাইনের কবিতাটিই পড়ব, যে কবিতাটা নিয়ে একটা ইতিহাস হয়ে রয়েছে। আমি 90 লাইনের কবিতাটি পড়ছি আমি। ওহ, মরে যাব মরে যাব মরে যাব, আমার চামড়ার লহমা জ্বলে যাচ্ছে অকাট্য তুরুপে, আমি কি করব কোথায় যাব, ওহ কিছুই ভাল লাগছে না, সাহিত্য লাথি মেরে চলে যাব শুভা, আমাকে তোমার তরমুজ আংরাখার ভেতরে চলে যেতে দাও, চুরমার অন্ধকারে জাফরান মশারি আলুলায়িত ছায়ায়, সমস্ত নোঙর তুলে নেবার পর শেষ নোঙর আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমি পারছি না, অজস্র কাঁচ ভেঙে যাচ্ছে কর্টেক্সে, আমি জানি শুভা, জনি মেলে ধরো, শান্তি দাও, প্রতিটি শিরা অশ্রুস্রোত বয়ে নিয়ে যাচ্ছে হৃদয় ভিগর্ভে, শাশ্বত অসুস্থতায় পচে যাচ্ছে মগজের সংক্রামক স্ফুলিঙ্গ, মা তুমি আমায় কঙ্কাল রূপে ভূমিষ্ঠ করলে না কেন? তাহলে আমি 2 কোটি আলোকবর্ষ ঈশ্বরের পদে চুমু খেতুম, কিন্তু কিছুই ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগছে না, একাধিক চুমু খেলে আমার গাগুলোয়, ধর্ষণকালে নারীকে ভুলে গিয়ে শিল্পে ফিরে এসেছি কতদিন, কবিতার আদিত্য বর্ণা মূত্রাশয়ে, এসব কি হচ্ছে জানি না, তবু বুকের মধ্যে ঘটে যাচ্ছে অহরহ, সব ভেঙে চুরমার করে দেবো শালা, ছিন্ন ভিন্ন করে দেবো তোমাদের পাজরা পদ্মোৎসব, শুভাকে হিচড়ে উঠিয়ে নিয়ে যাব আমার ক্ষুধায়, দিতেই হবে শুভাকে। ওহ মলয়, কলকাতা থেকে আর্দ্র পিচ্ছিল বড়াঙ্গের মিছিল মনে হচ্ছে আজ, কিন্তু আমাকে নিয়ে কি করব বুঝতে পারছি না, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে মৃত্যুর দিকে যেতে দাও একা, আমাকে ঋণ ও মরে যাওয়া শিখে নিতে হয়নি, প্রস্রাবের পর শেষ ফোঁটা ঝরার দায়িত্ব আমার শিখতে হয়নি, অন্ধকারে শুবার পাশে গিয়ে শুয়ে পড়া শিখতে হয়নি নন্দিতার বুকের ওপর শুয়ে ফরাসি চামড়ার ব্যবহার, অথচ আমি চেয়েছিলুম আলিয়ার নতুন জবার মতো জনির সুস্থতা, জনি কেশরে কাঁচের টুকরোর মতো ঘামের সুস্থতা, আজ আমি মগজের শরণাপন্ন বিপর্যয়ের দিকে চলে এলুম, আমি বুঝতে পারছি না কি জন্য আমি বেঁচে থাকতে চাইছি, আমার পূর্বপুরুষ লম্পট সাবর্ণ চৌধুরীদের কথা ভাবছি, আমাকে নতুন ও ভিন্নতর কিছু করতে হবে, শুভার স্তনের ত্বকের মতো বিছানায় শেষবার ঘুমোতে দাও আমাকে, জন্ম মুহূর্তের তীব্রচ্ছটা সূর্য জখম মনে পড়ছে, আমি আমার নিজের মৃত্যু দেখে যেতে চাই, মলয় রায়চৌধুরীর প্রয়োজন পৃথিবীর ছিল না, তোমার তীব্র রূপালী ইউটারাসে ঘুমোতে দাও কিছুক্ষণ শান্তি দাও, তোমার ঋতুস্রাবে ধুয়ে যেতে দাও আমার পাততাড়িত কঙ্কাল, আমাকে তোমার গর্ভে আমারই শুক্র থেকে জন্ম নিতে দাও, আমার বাবা মা অন্য হলেও কি আমি এইরকম হতুম? সম্পূর্ণ ভিন্ন এক শুক্র থেকে মলয় ওরফে আমি হতে পারতুম, আমার বাবার অন্য নারীর গর্ভে ঢুকেও কি মলয় হতুম? শুভা না থাকলে আমি কি পেশাদার ভালো লোক হতুম? মৃত ভাইয়ের ওহ বলুক কেউ এসবের জবাবদিহি করুক, শুভা তোমার সেলোফোন সতীচ্ছদের মধ্য দিয়ে পৃথিবীটা দেখতে দাও,
পুনরায় সবুজ তোষকের উপর চলে এসো শুভা। যেমন যেমন ক্যাথব রশ্মিকে তীক্ষ্ণতি চুম্বকের আঁচ মেরে তুলতে হয়, 1956 সালের সেই হেস্ত নেস্তকারী চিঠি মনে পড়ছে। তখন ভাল্লুকের ছাল দিয়ে সাজানো হচ্ছিল তোমার ক্লিটোরিসের আশপাশ। পাঁজর নিকুচি করা ঝুড়ি তখন তোমার স্তনে নামছে। হুঁসাহুসহীন গাফিলতির বর্তে স্ফীত হয়ে উঠছে নির্বোধ আত্মীয়তা। আহ 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 মরে যাব কিনা বুঝতে পারছি না। তুলকালাম হয়ে যাচ্ছে বুকের ভিতরকার সমগ্র অসহায়তায়। সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে যাব। শিল্পের জন্য সকলকে ভেঙে খান খান করে দেব। কবিতার জন্য আত্মহত্যা ছাড়া স্বাভাবিকতা নেই। শুভা, আমাকে তোমরা ল্যাবিয়া মেজরার শরণাতীত অসংযমে প্রবেশ করতে দাও। দুঃখহীন আয়সের অসম্ভবতা যেতে দাও। বেসামাল হৃদয়বতার স্বর্ণ সবুজে কেন আমি হারিয়ে যাইনি আমার মায়ের জনিবর্তে? কেন আমি পিতার আত্মমৈথুনের পর্দা পেচ্ছাপ বয়ে যাইনি? কেন আমি রজস্রাবে মিশে যাইনি শ্লেষায়? অথচ আমার নিচে চিত আধবোজা অবস্থায় আরাম গ্রহণকারিণী শুভাকে দেখে ভীষণ কষ্ট হয়েছে আমার। এরকম অসহায় চেহারা ফুটিয়ে ও নারী বিশ্বাসঘাতিনী হয়। আজ মনে হয় নারী ও শিল্পের মতো বিশ্বাসঘাতিনী কিছু নেই। এখন আমার হিংস্র হৃৎপিণ্ড অসম্ভব মৃত্যুর দিকে যাচ্ছে। মাটি পুড়ে জলের ঘূর্ণি আমার গলা অবধি উঠে আসছে। আমি মরে যাব। ওহ, এ সমস্ত কি ঘটছে আমার মধ্যে? আমি আমার হাতের চেটো খুঁজে পাচ্ছি না। পায়জামায় শুকিয়ে যাওয়া বীর্য থেকে ডানা মেলছে 3 লক্ষ শিশু উড়ে যাচ্ছে শুভার স্তনমণ্ডলীর দিকে। ঝাঁকে ঝাঁকে ছুঁচ ছুটে যাচ্ছে রক্ত থেকে কবিতায়। এখন আমার জেদি ঠ্যাঙের চোরা চালান সেদতে চাইছে। হেপ্লোটিক শব্দরাজ্য থেকে ফাঁসানো মৃত্যুভেদী যৌন পরচুলায় ঘরের প্রত্যেকটা দেয়ালে মারমুখী আয়না লাগিয়ে আমি দেখছি কয়েকটি ন্যাংটো মলয়কে ছেড়ে দিয়ে তার অপ্রতিষ্ঠিত খেয়ে। শুনলেন, এই সেই কবিতা, যে কবিতাটা নিয়ে যে কেস হয়, জেল হয়, 35 মাস ধরে এই কবিতার কোর্ট কাছারি হয়। তো সেই কবিতা সারা পৃথিবীর বহু দেশে এটা অনুবাদ হয়। এবং এসব যে মানুষ মনের মধ্যে যেসব কথাগুলো আসে, সেসব কথাগুলো, তার যে যন্ত্রণা, তার যে খিদে, তার যে কামনা বাসনা, এই কবিতার মধ্যে ছিল। এই কবিতাকে তারা বলেছিল অশ্লীল, তরুণ সমাজকে তারা বিরুদ্ধ করছে, রাষ্ট্রের এগেনস্টে বলছে। কিন্তু হাইকোর্ট কিন্তু বলেছে যে না, এই একদম ঠিক আছে। তা আমি এবার কবিতা পড়ছি। তার কিছুদিন আগেকার বোধহয় লেখা, তার স্ত্রীকে নিয়েই লেখা। ওনার ওয়াইফ অসুস্থ, সেইটা ভেবে একটা কবিতা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে বুড়ি। অনেকক্ষণ পর রাখতে ঝঙ্কার উঠালো আপনার কবিতা। শুভ্রা মুখোপাধ্যায়, শুভ সন্ধ্যা, লীনা শাহ, রিয়াব, যারা এসেছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি, প্রত্যেকে আমার নমস্কার জানাচ্ছি। মলয় রায়চৌধুরী, তার মতো মানুষের কথা বলতে পেরে তিনি শুনছেন, তারা আপনার আবার বলছি তার বই পড়বেন, তার জানুন যে আপনারা যারা ভালোবাসেন কবিতা সাহিত্য, যে কী হয়েছিল ওই হাংরি জেনারেশন, ওই হাংরি আন্দোলনটা কি ব্যাপার। তা আমি কবিতা পড়ছি বুড়ি, তার এখনকার কবিতা। এই বুড়ি আমার দিদিমার বয়সী, চুল পেকে গেছে, কয়েকটা দাঁত নেই, দিদিমার মতন শুয়ে থাকে। কবে শেষ হয়ে গেছে পুজো পাঁজি, ক্যালেন্ডারে ছবি আঁকা তিথি। দিদিমার মতো এরও প্রতি রাতে ঘুম পায় কিন্তু আসে না। স্বপ্নে কাদের সঙ্গে কথা বলে, হাসে,
চোখে ছানি, তবু ইলিশের কাঁটা বেছে ঘণ্টাখানেক মজে খায়। দিদিমার মতো বলেছে মরবে, যখন চুড়ি নাকছাবি খুলে নিয়ে তারপরে আলতা সিঁদুর দিয়ে পাঠাবে ইনসিনেটারে। এই বুড়ি 40 বছর হলো শাখাও পড়েনি, দামি দামি শাড়ি বিলিয়ে দিয়েছে। দিদিমা যেমন তপ্ত ইশারায় দাদুকে টেনে নিয়ে যেত রোজ, এও আমাকে বলে এবার ঘুমোও, আর রাত জাগা স্বাস্থ্যের পক্ষে খারাপ। এই বুড়ি যে আমার বউ। বিছানায় শুয়ে বলে, কাউকে নয়, কাউকে দিও না খবর, কারুককে নয়। একটা আশারই, কাউকে নয়, এ কথাটা আমারই, কাউকে নয়, কারুককে বলো না মরে গেছি। এটা মলয় রায়চৌধুরী আমি এই কবিতাটি পাঠিয়েছিলেন, যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে এরকম একটা শুনেছিলাম, তাই কবিতাটি আমায় পাঠিয়েছিলেন। তা এখন এই ভাবনা চিন্তা নিয়ে তার এই কবিতাটি পড়লাম আমি। হ্যাঁ, চমৎকার পাঠ বলছেন, খুব ভালো বলছেন। অনেক দিন পর রাখতে ঝংকার উঠল। প্রত্যেকে আমার শুভেচ্ছা, স্বাগত। এবং আজকে এই অনুষ্ঠানে আসতে পারার পিছনে জয়িতা ভট্টাচার্যের জন্যই হলো। এবং আজকের এই যুগের কিংবদন্তি মানুষ যে তিনি, তার কথা আপনাদের জানাতে পারছি। আপনারা তার বই কিনবেন, অনেক পাবলিশার তার বই আছে। প্রতিভাসে তার বই এখনও পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাবেন। নেটে সার্চ করুন, মলয় রায়চৌধুরী করলেই পাবেন। আমি ছোট্ট দুটো কবিতা পড়ছি। পাপির ফুল। বোটায় তোর গোলাপ রং অবন্তিকা, শরীর তোর সবুজ ঢাকা অবন্তিকা, আঁচড় দি আঠা বেরোয় অবন্তিকা, চাটতে দিস নেশায় পায় অবন্তিকা, টাটিয়ে যাস পেট খসাস অবন্তিকা। হ্যাঁ, কি বলছিল যে অবন্তিকার নিয়ে কবিতা। আরেকটা কবিতা পড়ছি, অন্তর্টনিক। এটাও অবন্তিকাকে নিয়েই লেখা। তার অনেক প্রেমের কবিতা আছে, অনেক তার প্রিয়তমা প্রেমিকা প্রচুর, সেসব বলে শেষ করা যাবে না। আমি যতটুকু পারছি বলছি আপনাদের। অন্তর্টনিক। বিড়ি ফুকিস অবন্তিকা, চুমুতে শ্রমের স্বাদ পাই, বাংলা টানিস অবন্তিকা, নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই, গুটখা খাস অবন্তিকা, জিভেতে রক্তের ছোঁয়া পাই, মিছিলে যাস অবন্তিকা, ঘাসে তোর দিবা স্বপ্ন পাই। শুনলেন। আবার কবিতা পড়ছি। না মলয়দা, আপনি আমাকে ধন্যবাদ দেবেন না। আপনার কথা বলতে পেরে আমার সারা জীবন এটা ইতিহাস হয়ে থাকবে। আমি যখন মারা যাব তখন কিন্তু বলে যেতে পারবো যে এরম মানুষের সান্নিধ্য, তার সাথে কথা বলতে পেরেছি, এটা আমার কাছে বিরাট পাওনা। প্রজাপতি প্রজন্মের নারী তুই চিত্রঙ্গদা দেব। আর কবিতা পড়ছি, প্রজাপতি প্রজন্মের নারী তুই চিত্রঙ্গদা দেব। রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না। চিত্রাঙ্গদা বলছিল আপনি প্রতিদিন ওকে রুকে নিচ্ছেন আপনাকে সাবান মাখাবার জন্য। বুড়ো হয়েছেন বলে আপনি নাকি একা বাথরুমে যেতে ভয় পান, আর হাতও পৌঁছায় না দেহের সর্বত্র। চুলে শ্যাম্পু ট্যাম্পু করা, পোশাক খুললে অসঙ্গ উন্মুখ নীল। প্রজাপতি ওরে ওরই শরীর থেকে, আর তারা আপনার লেখা গান গায়। এটা আপনি কি করছেন? আপনার প্রেমিকেরা বুড়ি থুত্তুরি বলে কেন আমার প্রেমিকাটাকে ফাঁসাতে চাইছেন? ভাবুন যে কত সহজভাবে মানুষের মনে কত কি হয়, সেটা দেখুন কীরমভাবে বলছেন, কত সহজভাবে বলছেন। এবার আরেকটা কবিতা পড়ে বোধহয় আমার আজকের অনুষ্ঠান শেষ হবে। আমি এই কবিতাটি পড়ে আমি নিজে
এই প্রত্যেকটা কবিতায় যেগুলো আমি পড়লাম অনেকবারই, নিজে বারবার পড়েছি। তো এই এই এখন যে কবিতাটা পড়ে আজকের অনুষ্ঠান শেষ, কবিতা মৌলানা রায়চৌধুরীর আজকের অনুষ্ঠানের কবিতাটা শেষ করব, এই কবিতাটা পড়ে আমার মনে হয় যে এরকম কবিতা আমি বোধহয় কোনোদিন পড়িনি, যে একটা প্রেমিকাকে ভালোবেসে এরম লেখা যায়। যে মানে আমি আমার স্ত্রীকে পড়ে শোনাচ্ছিলাম যে দেখো দেখো কী রকম কবিতা আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, মলয় স্যারের লেখা নিশ্চয়ই পড়বো, আপনারা পড়বেন যদি একটু জানতে চান যে তারা ওই সময় কি করেছিল, যে সমাজ যে পরিবর্তন নিজে নিজে যে হয়। মলয় আমায় বলেছিলেন সমাজের ভিতরে ভিতরে কিন্তু এগোতে থাকে, আমরা সেটা বুঝতে পারি না। তা সেই সব ভাবনা থেকে এই যে আগে এখন মানে আমি আমি আমার এগুলো বলা উচিত কিনা জানি না, যে সত্য বলতে যে আমি তো রস পাই না, ধরুন সদুনা দত্ত কি আগেকার দিনে বিষ্ণু দে কি তাদের সব কবিতা কি মাইকেলের অত মহাপুরুষ, আমি তো রস পাই না। কিন্তু যুগের তালে তালে সমাজ পরিবর্তনের সাথে কালের যাত্রায় যাত্রায় এখন তো আমরা শক্তি পড়ছি, জীবনানন্দ দাশ পড়ছি, কত ভালো লাগছে, কত সহজ লাগছে। কিন্তু তাদের এই খটোমটো ওই সব আমার তো ভালো লাগে না। কিন্তু ওই সব ভেবে তারা কিন্তু ভাবছেন যে না, একটা পরিবর্তন দরকার, মানুষের কথা, মানুষের দুঃখ যন্ত্রণার কথা বলতে হবে। যদিও আমি মাইকেলের কথাটা বললাম, তারা কিন্তু সেই সময় মাইকেল জীবনানন্দ দাশকে তারা প্রণাম জানিয়েছিলেন। যাই হোক, আমি যে কবিতাটা পড়তে যাচ্ছি, যে কবিতাটা পড়ে আমি বারে বারে আবার বহুবার পড়ব, যে কবিতাটির নাম হচ্ছে, শুনুন আপনারা দয়া করে, ভালো করে শুনুন, আমার শোনার পরে রেকর্ড শুনবেন, তার বইগুলো কিনবেন দয়া করে, মানে জানবেন যে আমরা কিছুই জানি না, তার বইগুলো পড়বেন দয়া করে। মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো। তার প্রেমিকার উদ্দেশ্যে তিনি এই কবিতাটি লিখেছেন, মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো। আমি এরকম কবিতা পড়িনি, আপনারা শুনুন। মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো, মুখ দেখে ভালোবেসে বলেছিলে চলুন পালাই, ভীতু বলে সাহস জোগাতে পারিনি সেই দিন, তাই নিজের মাথা কেটে পাঠালুম আজকে ভ্যালেন্টাইনের দিন। ভালো করে গিফট প্যাক করা আছে ভালোবাসি লেখা কার্ড সহ, সব পাবে যা যা চেয়েছিলে, ঘাম, লালা, অশ্রুজল, ফাটা ফুটো ঠোঁট, তুমি ঝড় তুলেছিলে, বিদ্যুৎ খেলিয়েছিলে, জাহাজ ডুবিয়েছিলে, তার সব চিহ্ন পাবে কাটা মাথাটায়, চুলে শ্যাম্পু করে পাঠিয়েছি, উলঙ্গ দেখার আতঙ্কে ভুগতে হবে না, গৌরীয় লবণাক্ত লিঙ্গ দেখবার কোনো স্কোপ আর নেই, চোখ খোলা আছে, তোমাকে দেখার জন্য সব সময় আই ড্রপ দিও, গিফট প্যাক আলতো করে খুলো, মুখ হাঁ করাই আছে, আমার পছন্দের নন ভেজ, সন্ধ্যায় সিঙ্গেল মল্ট খাওয়াতে ভুলো না, মাথাকে কোলেতে রেখে কথা বলো, গিটার বাজিয়ে গান গেও, 6 মাস অন্তর ফেসিয়াল করে দিও, চন্দনের পাউডার মাখিও, ভোরবেলা ওঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে, রাত হলে 2 চোখের পাতা বন্ধ করে দিও, জানো তো আলোতে ঘুমোতে পারি না, কানে কানে বলো আজও উন্মাতের মতো ভালোবাসো, মাথা কেটে পাঠালুম প্রাপ্তে জানিও, মোবাইল নম্বর কার্ডে লেখা আছে।
হ্যাঁ, মানিক বয়রাজ বলছেন মাথা কেটে পড়েছে অসাধারণ একটা কবিতা। তার এরকম অনেক অসাধারণ কবিতা আছে। আপনারা তার বই পড়বেন, বারবার বলছি, তার কবিতার বই, তার প্রবন্ধ, তার গল্প, উপন্যাস সারা পৃথিবীতে নোবেল পুরস্কার পাওয়া তো অক্টোবর পেজ, গ্যালেন গিন্সবার্গ তো এখানে বারবার যতবার ইন্ডিয়াতে আসতেন তাদের সাথে এই আন্দোলন, এই হাংরির এই ব্যাপার নিয়ে তাদের অনেক অনুবাদ, অনেক কিছু, অনেক অনেক কিছু। তিনি একটি মানে সমুদ্র বললে কম বলা হয়। তার বই পড়বেন। আমি যতটা পারলাম বললাম। আমি আরও অনেক কিছু পড়তে ইচ্ছে হতো, কিন্তু সবই তো বুঝতে পারছেন কখন নেট বন্ধ হবে, কখন কি হবে যায় না। এর মধ্যেও 2-3 বার কী সব হলো। তা আমি এত কিছু করার পরও আজও তিনি লিখে চলেছেন, আজও তিনি সবার সাথে সম্পর্ক রাখেন, আজও তিনি নিজে ঘরের কাজ করেন। তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার মধ্যে এই যে শক্তি, এই যে এনার্জি, তার কাছে আমরা নতজানু হয়ে যতদিন উনি আছেন পৃথিবীতে আমরা আরও শিখবো, জানবো। তার আগে তার যত পারুন তার বই কিনুন। আমি শেষ করার আগে সেই রবীন্দ্রনাথের মতো লোক যেন বলছেন কিছুই তো হলো না, তা আমি মলয় রায়চৌধুরীর কে মনে করে এই গানটা গাইছি, রবীন্দ্রসঙ্গীত, যে এত কাজ, এত ইচ্ছে, এত কিছু করেছেন। তার কথা, তিনি বাংলায় থাকলে কত কি হতো, কত তাকে নিয়ে আমরা যেতে পারতাম। তিনি বোম্বেতে আছেন, বলেছি কলকাতায় এলে আপনাকে নিয়ে আমরা বসবো। তা আমি একটা গান তাকেই শোনাচ্ছি, রবীন্দ্রনাথের গান। কিছুই তো হলো না, কিছুই তো হলো না, সেই সব সেই হাহাকার, সেই অশ্রু বারি ধারা, হৃদয় বেদনা, কিছুই তো হলো না, কিছুতে মনের মাঝে শান্তি নাই পাই, কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছুই না পাইলাম যাহা কিছু চাই, কিছুই তো হলো না, ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি, তবুও কি নাই, কিছুই তো হলো না, সেই সব সেই হাহাকার,
ধারা হৃদয় বেদনা কিছুই তো হলো না। হ্যাঁ, নমস্কার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মৌলাদা ক্ষমা করবেন। আপনি শুনছেন এতক্ষণ ধরে, ধৈর্য ধরে এত কষ্ট করে শুনছেন, আপনাকে প্রণাম। যারা এলেন তাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমার আজকে অনেক শান্তি হলো এরকম একটা মানুষের অনুষ্ঠান করতে পেরে। আবার বলছি, এই মহামারী আকার যে ধারণ করছে, এই অতিমারির ব্যাপার, চারিদিকে নাকি কেরালাতেও নাকি সমষ্টিগত সংক্রমণ শুরু হয়ে গেছে। সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন, ঘর থেকে বেরোবেন না, এইটুকু বলে আজকে যারা এসছেন প্রত্যেককে আমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।